নমস্কার। আমি প্রথমত বলছি, আমি বিভিন্ন জায়গায় ভারতবর্ষে বদলি হয়েছি এবং আমার কর্মজীবনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা এবং সেগুলো দেখে আমি আমার নিজস্ব স্টাইলে লিখেছি। আমি জানি এক একজন কবি এক একটা ধারায় লেখেন। যেমন আমাদের সত্যনাথ দত্ত ছন্দের জাদুকর, মধুসূদন মাইকেল তার একটা লেখা, রবীন্দ্রনাথ, এক একজন কবি এক একটা দৃষ্টিভঙ্গিতে লেখেন। আমি আমার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে লেখা, কোনো অনুকরণ নয়। যেটা আমার মনে হয় এই বইটি যেটা লিখেছি, কবিতাগুলো সে বাস্তবের সঙ্গে সম্পর্কিত এবং সমাজের উন্নয়নে রাখবে, দেশের উন্নয়নে এবং যুব সমাজ বা সমাজকে যারা উন্নতির পথে নিয়ে যাওয়া যায় এবং দেশকে উন্নয়নের পথে যাওয়া যায়, সমাজ উন্নয়ন লাগে, সেই দিক চিন্তা ভাবনা করে আমার কবিতাগুলো লেখা। এর মধ্যে আছে ধরুন কি বলবো, মানে প্রাকৃতিক সৌন্দর্য গ্যাংটকের, সেখানকার লোকের জীবনযাত্রা আছে, আছে দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের জীবনযাত্রা এবং তাদের প্রাকৃতিক সৌন্দর্য ইত্যাদি আছে। কলকাতা শহরকে নিয়ে লেখা সুন্দর সুন্দর কবিতা আছে, রবীন্দ্র নজরুলকে নিয়ে লেখা আছে। কলকাতা দূরদর্শনটা কীভাবে তৈরি হয়েছে, ওখানকার যে পারিপার্শ্বিক অবস্থা, লোকজন কীভাবে বসবাস করছে, কার গুণী জ্ঞানীজন, তাদের সম্পর্কে নিয়ে লেখা আছে। আছে কলকাতা ভারতবর্ষের বৃহত্তম লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি, ভাষা ভবন উদ্বোধন কীভাবে হয়েছে, কীভাবে তৈরি হয়েছে, ভাষা ভবন কী, কেন এবং এটা কী প্রয়োজনে মানুষের প্রয়োজন দরকার এবং বিদেশিরা এখানে কেন আসেন, বিভিন্ন পড়ুয়া কেন আসেন ইত্যাদি অনেক বিষয় লেখা আছে। কবিতা নিশ্চয়ই
মানুষের জীবনকে ভাবতে শেখায়, মানুষের উন্নত লাইফ, মানুষের পরিবর্তন, মানুষকে সমাজ চেতনা, বুদ্ধি যোগায়, মানুষকে অনেক জিনিস মনের খোরাক দেয় যেটা সমাজের উন্নয়ন কাজে লাগে এবং সমাজের ভালোর জন্যই কবি লেখকগুলো লেখেন এবং সেটা বাস্তবের উপরে প্রস্ফুটিত হয়। আমার এই কবিতায় আরও অনেক কিছু লেখা আছে, শিক্ষকদের সম্বন্ধে লেখা, শিক্ষাগুরু আছে, বয়স্কদের নিয়ে লেখা আছে, আমাদের মা জননীদের লেখা আছে, দার্শনিক লেখা আছে, তো রবীন্দ্র নজরুল বলছি আমি, আরও আছে বিভিন্ন সমাজের যে প্রফেশনাল ব্যক্তি তাদের সম্বন্ধে লেখা, যেগুলো হয়তো সমাজের অনেকের ক্ষেত্রে প্রযোজ্য এবং সমাজ উন্নয়নের ক্ষেত্রে সেটা খুব ভালো লাগবে আশা করি। সেটা আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার উপরে লেখা, যেখানে আমি এগুলো দেখেছি বাস্তবে প্রস্ফুটিত হচ্ছে এবং বিভিন্ন বিষয় লেখা আছে। সেটা আমি ধরুন ইজেডসিসি কলকাতা, ভারত সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ, এদের পরিচালিত এবং কবি সম্মেলন হয়েছিল গ্যাংটক সিকিমে, এরা স্পন্সর এরা ছিলেন, সেখানে আমার কবিতা পাঠ হয়েছে গ্যাংটকের সৌন্দর্য নিয়ে। আরও আমি সেখানে খুব লোকাল পত্রিকায় আমার নাম ছাপা হয় এবং ছবি সমেত সেখানে সমাদৃত হয়েছে। আমি রবীন্দ্র সদন, ময়রা স্ট্রিটে বিড়লা অডিটোরিয়াম এবং বিভিন্ন বালুরঘাট, দক্ষিণ আসাম বিভিন্ন জায়গায় আবৃত্তি পাঠ করেছি। তাছাড়াও আমার অঞ্চল এখানে বাঘাযতীন পাবলিক হল, বিজয়গড় ভারত মাতা পূজা, যাদবপুরের বিখ্যাত পূজা, এখানেও আমি পাঠ করেছি। দর্শকরা খুবভাবে আপ্লুত হয়েছেন, প্রশংসা করেছেন। আমার আরও বিভিন্ন জায়গায়, আমি আরেকটি জায়গায় যুক্ত আছি নানা সামাজিক কাজের সঙ্গে। আমি দক্ষিণ কলকাতা সবার আশীর্বাদের সহকারী যুগ্ম সম্পাদক কালচারাল, সেখানেও আমি আছি। আমি দিকপাল ফুটবল ক্লাব, সুকুমার সমাজপতি, এদের সঙ্গে আছি। আমাদের যে সংগঠন বিভিন্ন আছে সেখানে আমরা যে প্রোগ্রামগুলো করি, সাহিত্যিক কৃষ্ণা বোস এসেছিলেন, রাষ্ট্রপতি প্রণব বাবুর মুখ থেকে প্রাইজপ্রাপ্ত প্রিন্সিপাল সল্টলেক বিধানচন্দ্র গভর্নমেন্ট কলেজের মণিলাল চক্রবর্তী আমাদের উদ্বোধন ছিলেন। দিকপাল প্রায় অতীতের সুকুমার সমাজপতি আমাদের উদ্বোধনে এসেছেন। আসছেন সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্টার্ন রেলওয়ে এবং সিজিএইচের সিনিয়র ডক্টররা, তারাও বয়স্ক লোকদের বিভিন্ন ব্যাপারে এবং সাধারণ স্বাস্থ্য সম্বন্ধে করেছেন। এটা আমার বাল্যকালে একবার ক্লাস 5-এ লিখেছিলাম। তারপর আমি চাকরি বদলির সময় আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেগুলো আমার কর্মজীবনে 1994 থেকে কবিতাগুলো লিখি। বলতে পারেন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর শহরে ছিলাম ইনলোর বর্ডার প্রজেক্টের। আমি ওখানে থাকাকালীন ডিএমএসপির সঙ্গে মিট করতাম, কবি সম্মেলনে জয় গোস্বামীর সঙ্গে ছিলাম, আরও সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও গিয়েছি, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন আমার কবিদের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে, বইমেলা বিভিন্ন জায়গায়। আমি এই যে অভিজ্ঞতাগুলো আমার জীবনের, সেইগুলো আমি রাত্রে বসে নিভৃতে সেইগুলো ধরুন কর্মস্থান যেখানে দক্ষিণ দিনাজপুর রাত 2:30-3টে পর্যন্ত লিখেছি, গ্যাংটকেও লিখেছি, কলকাতা বসে আমার বাড়িতেও নিভৃতে নির্জনে বসে গভীর রাত্রে বসে চিন্তা করে কবির ছন্দ আনা, কিভাবে কবিটার জনগণ ভালোভাবে নেবেন সেগুলো আবার লিখে পাঠ করতাম যে এটা ঠিক আছে তো না আরও ভালোভাবে লিখতে হবে, সেগুলো কতটা ছন্দ করা যায়, কতটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সমাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে ভালো দিকটা, সেইগুলো চিন্তা করে আমার লেখা। পাঠকরা পড়ে, গতকালই আমার এটা পড়ে একজন ডাক্তার এবং সঙ্গীত শিল্পী সুরকার খুব ধন্যবাদ জানিয়েছেন। অনেকে এটা দেখে আমাকে বলছেন আমরা একটা কপি চাই। আমরা নিশ্চয়ই পাবেন, আশা করি পাঠকগণ পড়ে খুশি হবেন। এর মধ্যে মনোরম কবিতা আছে, দেশ সমাজের উন্নয়নের কবিতা আছে, বিভিন্ন রবীন্দ্র নজরুলের যে কবিতা আছে। আমি আশা করি এই কবিতাগুলো দেশ গঠন, সমাজ গঠনের এবং যুব সমাজ, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন বয়সের লোকরা পড়ে আনন্দিত হবেন এবং দেশের উন্নয়নে, সমাজের উন্নয়নে কাজে লাগবে
পাঠকগণ পড়ে সেটা অনেকে এর আগে আমার প্রশংসাও করেছেন, যেখানে আমি আবৃত্তি করেছি। আমি আবার একটি জায়গাও যুক্ত আছি, একটি বৃদ্ধাশ্রমের আমি ফাউন্ডার মেম্বার, অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি। সেখানে আমাদের যে প্রোগ্রামে পাঠ করেছি, অনেক সমাজের বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, তারাও প্রশংসা করেছেন। বিভিন্ন লেখক বা বিভিন্ন সমাজের যারা চিন্তাশীল ব্যক্তি, বুদ্ধিজীবী, তারাও প্রশংসা করেছেন। আমি এখানে বুদ্ধিজীবীদের সম্বন্ধেও লিখেছি যে বুদ্ধিজীবী কাদের বলা হয়, তাদের কি কর্তব্য আছে। ইতিবাচক সূত্র বলতে বোঝায় যে আমি চাই সময় সুযোগ পেলে আমি আরও কবিতা লিখব। আমার হয়তো চলতে চলতে বা কিছু চিন্তা ভাবনার মধ্যে হঠাৎ কবিতা জেগে ওঠে ভালো ভালো। কখনো তো কাজের ব্যস্ততা হারিয়ে যায়, আবার সেটা আমি গভীর রাত্রে বসে বাড়িতে চিন্তা ভাবনা করি কিভাবে কবিতাটা লেখা যায়, লিখলে যাতে আমাদের পাঠকগণ গ্রহণ করবেন এবং তাতে দেশ সমাজের উন্নয়ন হবে। এটাই তো কবিদের হওয়া উচিত। প্রতিটি কবি তাদের নিজস্ব সাতটি গুণতা আছে, তারা সেই গুণের মাধ্যমে কবিতা লেখার মাধ্যমে দেশ ও দশের উন্নয়নের পথে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আমি আমার বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ধরনের কবিতা লিখেছি, সেইগুলো সমাজ দেশের পরে রিফ্লেক্ট হবে এবং সেইগুলো চিন্তা ভাবনা যখন যেরকম এসেছে, আমি একই রকম কবিতা লিখিনি, বিভিন্ন রকম স্টাইলে আমার কবিতা লেখা আছে। সেগুলো পাঠকগণ পড়লে বুঝতে পারবেন। যেটা এখন মিডিয়াতে আমি এখন সব বলতে গেলে অনেক দীর্ঘ সময় লাগবে। আশা করি পাঠকগণ পড়লে খুশি হবেন, আনন্দিত হবেন এবং তারা আরও মজা পাবেন যে এরকম সুন্দর কবিতা লেখা। কারণ এক একজন কবি এক একটা স্টাইলে লেখেন, আমি আমার নিজস্ব স্টাইলে লেখা আছে। আমি সর্বদা অনেক লেখকের বই পড়ি, তারা এক একজন স্টাইলে লেখেন, আমিও আমার নিজের স্টাইলে লিখি। এবং আমার অফিসের যতগুলো ফাংশন প্রোগ্রাম হয়েছে, ধরুন আম্বেদকর ভবন আছে, জ্ঞান মঞ্চ আছে, কামাক স্ট্রিটে অফিসের ফাংশন বিভিন্ন, সেখানে বড় বড় অফিসার শ্রোতা, বড় বড় অফিসার আইএএস ইঞ্জিনিয়ার তাদের ফাংশনে প্রেজেন্ট ছিলেন, তারাও পড়ে পড়ে খুব সুন্দর হয়েছে। কবিরা একজন এক একটা স্টাইলে লেখেন, সব দর্শক যে সব গ্রহণ করবেন তা ঠিক নয়। যেমন হাতের 5টা আঙুল সমান নয়, দর্শক 5 জন সমান নয়। একজন এক এক রকম স্টাইলকে পছন্দ করেন, সেটা তো আমাকে মেনে নিতেই হবে। এখন আমি আমার মতন লিখি, আমার যে স্টাইল, আমার যেটা বাস্তব মনে হয়, আমার যেটা ভালো মনে হয়, যেটা দেশ দশের কাজে লাগবে, সেই ধরনের লিখি। এখন গ্রাহক এবং যারা কবিতা পাঠক তারা যেটা গ্রহণ করবেন, তাদের মধ্যে মতভেদ থাকতে পারে, তাদের মধ্যে অধিকাংশ তো আমারটা গ্রহণ করছেন, কেউ কেউ তো ভালো লাগছে না। এখন আধুনিক কবি যারা একজন এক রকম স্টাইলে লেখেন, তাদের মধ্যে ছন্দ অনেক থাকে না। আমি লিখেছি যতটা পারা যায় ছন্দর একটা বন্ধন রাখা ভালো, তার মধ্যে একটা মিনিং থাকা ভালো, মানুষ যাতে বুঝতে পারে। লেখাগুলো সহজ সরল সাধারণ মানুষ বুঝবে। সাধারণ পাঠক, সবাই তো শিক্ষিত জ্ঞানী নয়, সাধারণ পাঠকরাও যাতে বুঝতে পারেন সেরকম ভাষার একটা ছন্দ, বন্ধন এবং পরিষ্কার ভাষা যাতে সহজে মানুষের বোধগম্য হয়, এই ধরনের ভাষাই মানুষের কবিতার মধ্যে প্রকাশ হওয়া উচিত। আমি দেখুন, এই যে বিভিন্ন বিশ্বে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ নিয়ে আমার একটা কবিতা লেখা আছে। আমি জানি যুদ্ধ মানুষকে ভয়ঙ্কর ক্ষতি করে, দেশ সমাজকে। এই জন্য আমি লিখি যুদ্ধ নয়, শান্তি চাই। ইউক্রেনের যুদ্ধ, পাকিস্তানের যুদ্ধ, রাশিয়া বলুন, তারপরে চায়না বলুন, ইসরায়েল বলুন, এই সে যুদ্ধ আমরা, যুদ্ধ দেশের ক্ষতি হয়, ধ্বংস হয়। আমার মনে হয় যুদ্ধ না করে যে সমস্ত দেশগুলো দারিদ্রতায় ভুগছে, অর্থনৈতিক খাদ্য নেই, সংকট নেই, সেদিকে যদি টাকাটাকে বরাদ্দ করা হয় তাহলে দেশের উন্নয়ন হয়।
যুদ্ধ একান্ত কাম্য করে না শান্তিপ্রিয় লোক, সেই সম্বন্ধে লেখা আছে। পেন ইজ মাইটার দ্যান সোর্ড। পেন সোর্ডের থেকে মানে তরবারির থেকেও শক্তিশালী। পেন আমাদের দেশের উন্নয়ন, দশের উন্নয়ন, বিশ্বের উন্নয়নে এগিয়ে যেতে পারে। আমার কবিতার মধ্যে সেইভাবে আছে। আমার কবিতাগুলো গল্পের আকারেও ধরতে পারেন। যেমন আমি লিখি কীভাবে আমরা বাঁচব। বর্তমান সমাজের জিনিসপত্র তো আগুন। একসময় আমরা 12-15 বছর আগে 12% ইন্টারেস্ট পেতাম, ক্রমশ 7%। রিটায়ার্ড মানুষ, সাধারণ গরিব মানুষ টাকা রেখে কীভাবে বাঁচবেন সেইভাবেও আমার লেখা আছে। জিনিসপত্র দাম ঊর্ধ্বগতি, মানুষের ইনকাম নিম্নগতি, করোনার পরে বিভিন্ন আর্থিক কারণে দেশের অনেক বেকার হয়ে গেছে, বিভিন্ন কর্মচ্যুত হয়ে। তো কীভাবে আমরা বাঁচবো এটা নিয়েও আমার কবিতা লেখা। আমি যখন কবিতা লিখি তখন সমাজকে নিয়ে চিন্তা করি, দেশেরকে নিয়ে চিন্তা করি, বিভিন্ন সার্কামস্ট্যান্সের ঘটনাগুলো যে আছে সেইগুলোকে নিয়েও আমি চিন্তা ভাবনা করি কিভাবে এগুলোকে নিয়ে লিখলে দেশের উন্নয়ন হবে। আমি বিভিন্ন পরিবেশে যখন যাই, মেলামেশা করি, বিভিন্ন সামাজিক কাজে আমি যুক্ত আছি, সেইগুলো সঙ্গে যখন থাকি সেই সিকোয়েন্সগুলো মানুষের অভাব, মানুষের যেগুলো প্রয়োজন, মানুষের কী কী আছে সব, এবং কি লিখলে পরে দেশের আমার উন্নয়ন হবে, দশের উন্নয়ন হবে, বিশ্বের উন্নয়ন হবে, সেই সমস্ত আমার চিন্তা ভাবনাগুলো থাকে। এই জন্য আমি তখন এইগুলোকে নিয়ে রাতে নিভৃতে বসে, নির্জন নিভৃতে গভীর রাত্রে বসে এই লেখাগুলোকে আমি আমার সুচেতনা, সুবিবেক নিয়ে ভালোভাবে কিভাবে ছন্দ আকারে সেগুলোকে প্রকাশ করা যায়, মানুষ গ্রহণ করতে পারবে, এবং আমি তারপর আবার নিজের স্টাডিও করি, ঠিক লিখলাম তো, বা মানুষ গ্রহণ করবে কিভাবে। এখন পাঠক তো বিভিন্ন ধরনের সাহিত্যিক লেখক কবিদের বই পড়বেন, তাদের হয়তো কিছু কোনো কবিতা ভালো লাগতে পারে, 100টার মধ্যে কয়েকটা, আবার কারো কারো অধিকাংশ ভালো লাগতে পারে। এটা পাঠকের নিজস্ব মতামত, বুদ্ধি, বিবেক, তার শিক্ষা বিভিন্নর উপরে ডিপেন্ড করে, এবং সব পাঠক যে এক গ্রহণ করবে এটা কখনো হতে পারে না। তো আমার কবিতাগুলো ভ্যারাইটি সাবজেক্টের উপরে লেখা আছে, সেইগুলো অনেক পাঠক গ্রহণ করেছেন। যেমন আমি একটা বলে দিই আপনাদের, আন্দামান সেলুলার জেলে যে বন্দীরা ছিলেন তাদের একটা সংগঠন ঢাকুরিয়া আছে সরকারি, ভারত সরকার তাদের বিনা পয়সা করে পাঠায়। আমি ওখানে ভ্রমণ করেছি আন্দামানে, তাদের সংস্থায় আমাকে ইনভাইটেশন করে অ্যাঙ্কার হিসাবে সেখানে আমার একটা কবিতা পাঠায়। ওদের প্রেসিডেন্ট বললেন ওরা যে এই কেন 15 আগস্ট, সেই গল্পটাতে কবিতাতে আমি সুন্দর করে খুলে লিখেছি। আবার আছে 26শে জানুয়ারি, আমরা উদযাপন করতাম অফিসে, সেই সম্বন্ধে আমার কবিতা আবৃত্তি হয়েছে, পাঠ হয়েছে দক্ষিণের বালুরঘাট এবং বিভিন্ন জায়গাতে। কেন আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পাঠ করি ও অবলম্বন করি, অনুষ্ঠিত হয় কেন, ইত্যাদি লেখা আছে। আবার আমার বইতে আছে বাঙালির নববর্ষ, এটাও খুব ইন্টারেস্টিং। আমরা বাঙালি নববর্ষটা কীভাবে উদযাপন করি এটা অনেক জায়গায় আমি পাঠ করেছি, এবং বাস্তবের উপরে সুন্দর লেখা, বাস্তবকেও ধরে কীভাবে এটা যারা পাঠকরা পড়বেন তারা খুব আনন্দিত হবেন। এরকম অসংখ্য কবিতা আমি বিশ্বজননী মাকে বলে লিখেছি। আমার মধ্যে লেখা আছে, এখানে আমার তো সব মনে নেই লেখাগুলো, মাতৃদের নিয়ে লেখা আছে। আমার আবার দার্শনিকভাবে কিছু কবিতা ঠাকুরকে নিয়েও লেখা আছে, যেগুলো ভালো মানে কিছু ভ্যারাইটিস টাইপের লোক তো থাকে। সময়ের সাথে সাথে সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাত্রাও চেঞ্জ হয়ে যায়। সেই জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বা তার আরও উন্নয়তর জীবনযাত্রা, সমাজের আরও উন্নয়ন ইত্যাদি নিয়ে আমি অনেক কবিতাগুলো লিখেছি। এটা আশা করি সমাজের ক্ষেত্রে লাগবে, দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
কবির লেখার কোনো শেষ থাকে না, তার জন্য সময় দিতে হয়, চিন্তা ভাবনা করতে হয় কিভাবে ওটাকে উপস্থাপনা করা হবে, সমাজ দেশে কীভাবে মানুষ গ্রহণ করবে, পাঠক গ্রহণ করবেন। সমাজের উন্নয়নের সঙ্গে পরিবর্তনের সঙ্গে সঙ্গে কবির লেখাও পরিবর্তন হতে হয়, সমাজকে সামঞ্জস্য রেখে সমাজের উন্নয়ন করবে। তা সেই চিন্তা ভাবনা এখনও আছে। সময় সুযোগ পেলে আমি আরও দেশ দশের সমাজের জন্য আরও লিখে যেতে থাকব, এটা আমার চিন্তা ভাবনার মধ্যে আছে। তার জন্য কবিকে অনেক গভীর রাত পর্যন্ত সময় দিতে হয়, এগুলো নিভৃতে না থাকলে লেখা যায় না। অবশ্যই আমার মধ্যে জেদ থাকে যে না, আরও লিখবো সমাজের জন্য, এবং সেটা সমাজ গ্রহণ করবেন এবং সমাজের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, পরিবর্তন হোক, আরও ভালো মতন পরিবর্তন চাই। সেই ধরনের চিন্তা ভাবনা নিয়ে তো লেখা যাবে, লিখবো। বর্তমান যুব সমাজ এবং দেশের প্রচারটা একটা মিডিয়ার বিরাট দায়িত্ব থাকে। মিডিয়ায় সমস্ত প্রচার বেশি করতে পারে, তাছাড়া তো নিজস্ব প্রচারও আছে বিভিন্ন বন্ধুবান্ধব সার্কেল সমাজে। এখানে জ্ঞানীগুণী ব্যক্তিগণ, নাট্যকার, ডাক্তার, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার বিভিন্ন ব্যক্তি আমার কাছে বইটা চেয়েছেন, আমি তাদের কাছে পৌঁছে দেব। অনেক গুণী ব্যক্তি আছেন, তাদেরও দেব। এবং প্রচারটা হলো বড় ফ্যাক্টর আজকালকার দিনে। আমি যে কবিতাগুলো লিখেছি সেগুলোর ডেট, টাইম এবং জায়গা মেনশন করা আছে, সেই সিকোয়েন্সে সেই সময়কার কবিতাগুলো লেখা। এবার সময়ের তালে তালে দিন পরিবর্তন এগিয়ে আসার জন্য সমাজের অনেক পরিবর্তন হয়, তখন হয়তো কবিতাগুলো একটু হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন আমি একটা কবিতা লিখেছি অবসরকালে, মানে এটা ফেয়ারওয়েল একটা কবিতা। তো আমার একজন বড় ইঞ্জিনিয়ার IAS র্যাঙ্কের, তার ফেয়ারওয়েলে আমি কবিতাটা পাঠ করে তাকে বাঁধিয়ে দেওয়া হলো অফিস তরফ থেকে। সেখানে পরে দেখলাম হয়তো তাড়াতাড়ি লিখেছি, একটা জায়গায় একটু ভাষার একটু গোলমাল। পরবর্তীকালে আমি যখন বইটা প্রকাশ করি ওটা একটু কারেকশন করলাম। এরকম কিছু তো ভুলভ্রান্তি অনেক সময় লেখকের দৃষ্টির বাইরে চলে যায়। আমার প্রধানত হচ্ছে আশাটা বলবো, আমার লেখাগুলো পড়ে পাঠকগণ যদি আনন্দিত হন, খুশি হন, তৃপ্তি পান এবং দেশ সমাজের উন্নয়ন লাগে, এবং আমাকে যদি তার কমেন্টস পাঠান বা কিছু বলেন, মন্তব্য পাঠান, ভালো মন্দ যেটা ভালো বললে তো খুবই প্রশংসা করলে ভালোই লাগবে, সেখানে আমি কিন্তু আনন্দিত হব। এখানে আমার প্রাপ্তি সেখানেই সবচেয়ে বড়, অর্থনৈতিক প্রাপ্তিটা বড় নয়। এখানে হয়তো আমার এই কাজটা করতে গিয়ে অনেক পয়সা, অনেক শ্রম দিতে হয়েছে, সেটা বড় জিনিস নয়। মানুষ একদিন পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু তার এই লেখাগুলো যুগ যুগান্তর পড়ে থাকবে সমাজের কাছে, বিভিন্ন লাইব্রেরি, বিভিন্ন লোকের বাড়িতে, সেগুলোই মানুষ দেখবে। নমস্কার আপনাদের এবং দর্শকবৃন্দ, পাঠকগণ, আমি নমস্কার জানাচ্ছি। আশা করি তারা আমার এই বইটা পড়ে খুশি হবেন, আনন্দিত হবেন এবং সমাজের বিভিন্ন বিষয়ে জানতে পারেন, অবগত হবেন, যার ফলে দেশ এবং সমাজের খুব উন্নয়ন হবে।